জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। একটু মাইন্ড আপসেট কি বলে হয়ে পড়েছিল সকালবেলাটা, কারণ আজকে আমার হাইকোর্টে যাওয়ার কথা ছিল। তো আমার আইনজীবী জানালেন যে আজকে এটা বাতিল করতে হবে। তো সেই কারণেই সমস্ত প্রোগ্রাম ঠিক হওয়ার পর যদি সেই প্রোগ্রামটা যে কোনো বিষয়, কাজ হোক, প্রোগ্রাম হোক, যাই হোক, সেটা যদি বাতিল হয়ে যায় হঠাৎ করে, তখন একটু মাইন্ডটা আপসেট হয়। কারণ আগের থেকে প্রিপারেশনটা নিয়ে রাখি যে এই সময় এই কাজটা আছে, তো সেখানে সেটা বাতিল হলে একটু মনটা খারাপই হয়ে যায়, কারণ সময়টা বের করতে হয়। তো তো এরকম হচ্ছে বিষয়। যাই হোক, আজকে একটি ভালো কথা, ভালো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। না, এটা আজকেরটা যেটা রাখবো সেটা কোনো বার্তা নয়, আজকের কিছু কথা তুলে ধরবো, যেটা এখন চলছে সেটুকু জানাবো। একটা স্টিকার ছবি দিয়েছি ওখানে, এটা মানে স্টিকার এটার থেকে কি বলে ওটা, ফর্মুলাটার থেকে এখানে লাগিয়েছি, কিন্তু এটা ছবি নয় আর না আমার জন্য এটা স্টিকার। এটা আমার জন্য একটা বিরাট আমার জীবনে পাওনা। আজকে এই যে ফটোকপিটা আমি দিয়ে লাইভ করছি, আজকে এই ফটোকপি এবং পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে ওনাকে সম্মান জানিয়ে এবং সম্মান নিবেদন করে আজকের এই লাইভটা আমি রাখবো। না, এখন আমার মোটামুটি লাইভ করতে একটু অসুবিধাটা কম হবে, কারণ ওয়াইফাইটাকে আবার আমি রিনিউ করিয়েছি। ওয়াইফাইটা নিয়েছিলাম মাঝখানে, কিন্তু না থাকার কারণে সেটা ইসে করে দিয়েছিলাম, আবার সেটাকে রিনিউ করেছি। তো এখন লাইভটা মোটামুটি কন্টিনিউ করতেই পারি। তো যেটুকুই বলবো কাজের কথাই বলবো, যেটুকু বলবো জানার কথা বলবো, অজানা বিষয়গুলোকে তুলে ধরবো, এটাই আশা করছি। তো যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, এনার সাথে আমার আরও একটা দুটো ফটো আপনারা ফেসবুকে দেখেছেন। সেই সময় আমি দোকানে, আমাদের যে ছোট্ট একটি চায়ের দোকান, যেটা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ এত বছর ধরে হয়ে আসছে, সেইখানে এনার সাথেও আমার ফটো দেখেছেন সেই জায়গাতে। তো এরকম, তো ইনি কে, তো সেই কথাটাই রাখবো। আর হঠাৎ করে আজকে এনাকে নিয়ে কেন আমি লাইভ করছি সেই কথাটাও রাখবো। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার শিক্ষাগুরু। শিক্ষাগুরু মানে আমি ক্লাস যখন 5-এ পড়ি, 5 ক্লাসে, তখন সেই সময় থেকে আপ টু 11 ক্লাস পর্যন্ত ইনি আমার শিক্ষাগুরু। বুঝতে পারছেন, মানে একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত 11 ক্লাসের পড়া একটা স্টুডেন্ট, একটি মেয়ে, নিশ্চয়ই একদম ছোট নয়। 5 ক্লাসে পড়া, 5 বছর বলছি না, কিন্তু 5 ক্লাসে পড়া একটি মেয়ে, সে ছোট। কিন্তু 5 ক্লাস, 6 ক্লাস, 7 ক্লাস, একের পর এক গণ্ডি পার করে 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 আপ টু 11 ক্লাস পর্যন্ত আমার এনার কাছেই আমার পড়াশোনা করা, আমার শিক্ষাগুরু। এবং সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত যে মানে ক্লাসে শুনে নিতেন, সেই সময় কিন্তু মানে ভোর 6:30 থেকে 9:30 পর্যন্ত, হ্যাঁ, আমাদের টাইমিং ছিল পড়াশোনার।
তো খালি রবিবারটা ছুটি দিতেন। তো ইনি আমার শিক্ষাগুরু বলতে পারেন। তো বলতে পারেন কেন, ইনি আমার শিক্ষাগুরু। তো আজকে সেই বিষয়টা এবং কিছু বিষয় হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমার তো রিসরাতেই জন্ম, আমার এখানেই জন্ম, এখানেই বড় হয়ে ওঠা, এখানেই স্কুল কলেজ সমস্ত কিছু, এখানে মানে কি বলবো, খুনসুটি ভরা জীবন, হ্যাঁ, দাপট ভরা জীবন, দবদবা ভরা জীবন, লড়াই করা জীবন, বন্ধু বান্ধবদের সাথে ঝগড়া করার জীবন, বন্ধু বান্ধবদের সাথে টিফিন ভাগ করে খাওয়ার জীবন, বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে মানে তাদের সাথে খাওয়া দাওয়া করার জীবন, আমার বাড়িতে এসে বন্ধু বান্ধবদের নিয়ে খাওয়া দাওয়া করা, তাদের সাথে জীবন, ছোটবেলায় খেলাধুলা করে বড় হওয়া, তাদের সাথে খুনসুটি ঝগড়া মারামারি সমস্ত কিছুর মধ্যে দিয়েই তো বড় হয়েছি। তো রিসরার মেয়ে আমি। তো আজকে হয়তো আমি সমাজসেবিকা হয়েছি, কিন্তু আমার চেনা মানুষগুলোর কাছে কিন্তু আমি সেই মেয়েটিই রয়ে গেছি। আমার যারা একদম খুব আপন, খুব একদম ঘরোয়া, যাদের সাথে সম্পর্ক একদম পারিবারিক, যাদের সাথে সম্পর্ক আপন একদম কাছে, যাদের সাথে সম্পর্ক, আমি কিন্তু তাদের সেই দুষ্টু মিষ্টি মেয়েটিই কিন্তু রয়ে গেছি। ঠিক তেমনি আমার ইনি মাস্টারমশাই ছিলেন। সেই সময় 5 ক্লাস থেকে আপ টু 11 ক্লাস পর্যন্ত আমি এনার কাছে পড়াশোনা করি। যেটা বললাম 6:30 থেকে 9:30 কেন বললাম, একটা 12 ঘন্টা দিন, 12 ঘন্টা দিনের মধ্যে 7:30, 8:30, 9:30, 3 ঘন্টাই আমি এনার কাছে পড়াশোনা করতাম। তো 12 ঘন্টা দিনের মধ্যে আমি 3 ঘন্টা তো এনার মানে কি বলবো এটাকে, শাসনে থাকতাম, এটা বলা যেতেই পারে, শাসনে থাকতাম। কেন শাসনে থাকতাম সেটাও বলবো। আজকে একটু কথা তুলেই ধরবো। সকাল থেকেই ভাবছি এই কথাগুলো তুলে ধরা দরকার। আর ভালো লাগার একটা বিষয় এই কারণে, ভালো লাগার বিষয়টা এই কারণে বলছি যে মানে কি বলবো, পড়াশোনা তো সবাই করেন, কম বেশি পড়াশোনা সবাই করেন, কিন্তু শিক্ষাগুরু যিনি তিনি যদি মানে পরবর্তী সময়ে যখন আমরা জীবনে পরিচিতি পাই বা ডেভেলপমেন্ট করি বা যেভাবেই সামাজিকভাবে বড় হয়ে উঠি, তারপরে যদি সেই কাজটার মাধ্যমে যদি সেই শিক্ষাগুরুর পাশে দাঁড়ানো যায়, এর থেকে জীবনে বড় পাওনা, এর থেকে জীবনে গর্বের ব্যাপার, এর থেকে জীবনে ভালো লাগার ব্যাপার আমার মনে হয় সেটা সবার ভাগ্যে হয়তো হয় না, কিন্তু আমার ভাগ্যে এই বিষয়গুলো বারবার হয়ে এসছে, বারবার হচ্ছে। আর আমি মনে করি সেই অ্যাঙ্গেল থেকে যদি ভাবতে হয়, সেই অ্যাঙ্গেল থেকে যদি দেখতে হয়, তাহলে সত্যি 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 যে কর্ম, যে বলে না, কথা বলে কর্ম, রিটার্ন হয়, কর্মের একটা ফল পাওয়া যায়। আমার মনে হয় সেইগুলো নিশ্চয়ই আমার সাথে হয়। তাই সেই কারণে যিনি আমার শিক্ষাগুরু, যার কাছে আমার পড়াশোনা সমস্ত কিছু, এবং আশ্চর্যের ব্যাপার, তিনি কিন্তু সেই সময় আবিষ্কার করেছিলেন। আমি তখন, আমার খুব ভালো করে মনে আছে, আমি তখন 7-এ উঠেছি, 7 ক্লাসে উঠেছি। তো তখন আমার খুব খুব ভালো করে মনে আছে। আর আমরা তো পুরো টিম ধরে পড়তাম, মানে একটা টিমে কমসে কম 12 জন, 13 জন, 15 জন করে সেই সময় ক্লাসেস হতো। তো সেই সময় আমার মনে আছে ভালো করে, হঠাৎ একদিন স্যার বললেন যে, পূর্ণিমা তুই কিন্তু খুব ভীষণ তর্ক করিস, তুই খুব সব ব্যাপারে কিন্তু তর্ক করিস, তুই এত তর্ক করা কিন্তু ঠিক না, আর সব বিষয়ে তুই প্রতিবাদ করিস, সব বিষয়ে কিন্তু তুই মানে কি বলে, অভিযোগ করিস, ডাক দিচ্ছিস, এগুলো ঠিক না, একটু মেনে নিতে শেখ। কিন্তু ছোট্টবেলা থেকেই একটা মানে কোনো কিছু হলেই, মানে যেটা কোনো কিছু, মানে কীরকম বলবো, যে যদি ধরুন কেউ একটু কিছু করছে অন্যায় টাইপের, আমার মনে হচ্ছে এটা অন্যায় করছে, এটা করা ঠিক নয়, এটা ঠিক হচ্ছে না, যখনই বুঝতে পারছি যে ঠিক আর ঠিক নয়, এই যে বিষয়টা যখনই মনে হচ্ছে যে ঠিক নয়, তখনই তার বিরুদ্ধে আমি যেটাকে আবার স্টুডেন্ট সময় বলতাম নালিশ, এখনকার সময় বলি অভিযোগ। তো এখনকার সময় নেই, মতলব এখনকার প্ল্যাটফর্মটাতে বলছি যে অভিযোগ, যেটাকে আমরা সবসময় অভিযোগপত্র দিচ্ছি, অভিযোগ করছি। তো সেইখানটায় আমার মনে হচ্ছে না, এটা ঠিক নয়, এটা ঠিক হচ্ছে না, হ্যাঁ,
ধরুন আমি আমি ধরুন লিখছি কিছু, আমার পাশে যে বসে আছে সে আমারটা এরকম করে দেখছে, দেখে সে লেখার চেষ্টা করছে। আর না, এটা রং, এটা রং। তুমি তোমার যে নিজস্ব ক্যালি আছে তুমি সেটা ইউজ করো, তুমি আমার থেকে এরকম করে কেন দেখছো, এটা অন্যায়। তো আমি তখন, স্যার দেখুন আমি লিখছি, আমার থেকে কীভাবে উকি মেরে দেখছি, কীভাবে উকি মেরে দেখছে, এটা ঠিক নয়, এটা রং। তো স্যারও কখনো কখনো হাসতেন, হ্যাঁ হাসতেন, এবং মুখের উপরে বলতেন, তুই ভীষণ প্রতিবাদ করিস পূর্ণিমা, সবসময় তোর ভিতরে একটা প্রতিবাদ একটা ব্যাপার আছে, সবসময় তোর ভিতরে একটা বিরোধ করার ব্যাপার আছে, এরকম বলতেন স্যার। তো যাই হোক, এবার যখনই আমি আমাদের যে ছোট্ট একটি দোকান, সেই দোকানে যখনই বসি তখন প্রায় সময় স্যারের সাথে দেখা হয়, প্রায় সময় স্যারের সাথে কথা হয়, তখন প্রণাম করি, অবশ্যই সবসময় প্রণাম করি। কিন্তু আজও কিন্তু চোখে চোখ রেখে স্যারের সাথেও কথা বলি, চোখে চোখ রেখে কথা বলি। আমার ছোট্টবেলার থেকে এই বিষয়টা কিন্তু রয়েছে, মাথা নিচু করে, দেখুন শ্রদ্ধা সম্মান অবশ্যই করি, কিন্তু চোখে চোখ রেখে আমি কথা বলি। তো স্যার ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো যাই হোক, আশীর্বাদ তো সবসময়, স্যার বলেন সবসময় যে এটা স্টুডেন্ট তো অনেক পড়িয়েছি। আর रवि कुरिया जी, जय भीम जय भीम जय भीम, नमस्कार नमस्कार नमस्कार। आज एक विषय को मैं लेके आई हूँ लाइव में। विषय ऐसा है, मेरी जो शिक्षा गुरु है, जिनके पास मैंने 5 क्लास से लेके अप टू 11वीं तक मैंने कंटिन्यू इतना साल उनके पास पढ़ाई की, और जीवन का बहुत मार्ग मैंने मेरे शिक्षा गुरु से मैंने सीखा है। आज ऐसा एक समय आया कि आज समाज सेविका के रूप में प्रतिष्ठित होके मैं आज मेरे ही शिक्षा गुरु के काम आ रही हूँ। उनके ही कुछ विषय को मैं हैंडल कर रही हूँ। उनके ही मतलब जो भी उनके साथ थोड़ा बहुत कुछ है, प्रॉब्लम हुआ है, उस विषय में मैं उनके साथ खड़ी हुई हूँ एवं उनको साथ दिया हूँ। तो वही विषय को, वही जय भीम, वही विषय को मैं आज लाइव के माध्यम से सार्वजनिक कर रही हूँ और बता रही हूँ उस समय कैसे एक टीचर के, बोलते ना, टीचर के अधीन एक स्टूडेंट कैसे पढ़ाई किया होगा, कैसे डिसिप्लिन सीखा होगा, और कैसे प्रतिवाद और अन्याय और क्राइम के विरुद्ध आवाज उठाने का जो सीख हमने थोड़ा थोड़ा करके उसी टाइम से, बचपन से हमारे अंदर वो चीज़ भरी हुई है कि कहीं पर भी अन्याय देखो, अपराध देखो, क्राइम देखो, आवाज उठाओ, कुछ कर पाओ नहीं कर पाओ सेकेंड ऑप्शन, बट शुरू में जो चीज़ तुम कर पाओ वो है उसकी आवाज उठाओ, उसकी विरोध करो, उंगली दिखाओ उस क्राइम की तरफ। वो जो चीज़ है वो छोटी सी उम्र से ही हमारे अंदर कूट कूट से भरा हुआ है। और वो चीज़ जो है ना, हमारे शिक्षा गुरु जो हमारे सर, उन्होंने बहुत खूब पहचाना था। 7वीं क्लास में पढ़ रही थी, उसी टाइम उन्होंने पहचान लिए थे कि मैं बहुत विरोध करती हूँ, बहुत प्रतिवाद करती हूँ, और हर विषय का जो गलत है, जो रॉन्ग है, उस विषय पे मैं उंगली उठाती हूँ। तो आज वही विषय थोड़ा सा बंगाली में रख रही हूँ। তো যখন তখন উনি সেই সময় থেকে উনি বললেন যে তুই ভীষণ বিরোধ করিস, ভীষণ নালিশ করিস। আমি তখন বিড়বিড় করে বলতাম, কেন স্যারের মুখের ওপরে কথা বলতে পারবো না, আজও বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রতিবাদ করি, আমি বিরোধ করি। ও যে আমার খাতা দেখে টুকলি করছে সেটা কিছু না। তো স্যারও সেটা শুনতে পারতেন, হাসতেন। স্যার এবং ম্যাডাম, মানে ওনার বড় সিস্টার, উনিও ওই সময় একই সময় পড়াতেন। উনি কিছু সাবজেক্ট নিতেন, উনি কিছু সাবজেক্ট নিতেন, এইরকম। আর মার এখনকার স্টুডেন্টদের, দেখুন আমি এটাকে সাপোর্ট করছি না যে টিচাররা স্টুডেন্টদের যেভাবে মারেন বা কিছু। মার আমি যা খেয়েছি হাতের লেখার জন্য, প্রচুর মার খেয়েছি, মানে মারাত্মক লেভেলে মার খেয়েছি। এবং হাতে বই নিয়ে, রাস্তার উপরে ওনার বাড়ি, হাতে বই নিয়ে পর্যন্ত বাইরে বের করে দিত। তখন ওই কি বলতো এটাকে, ওই এক পা উঁচু করে এক পা দাঁড়িয়ে বই নিয়ে পড়তাম। সামনে দেখছি কলে সব জল নিচ্ছে আর দেখছে। অত বড়, তখন 7 ক্লাস 8 ক্লাসে পড়ি। সেই সময় হাতে বই নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, যাও কমপ্লিট করোনি, বাইরে বেরিয়ে যাও। তারপরে হাতের লেখার জন্য তো যা মার খেয়েছি, সে তো খেয়েইছি, কিন্তু কখনো সেইটা বলিনি, সেইটা বিরোধ করিনি, স্যার আপনি আমাকে মারছেন কেন,
না, কারণ আমি একদম ছোট্টবেলার থেকে কোনটা ঠিক কোনটা ভুল আর কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো আমি ভীষণভাবে আলাদা করতে পারতাম। যে স্যার মারছে, আজকে মারছে আমার হাতের লেখা ভালো না, তাই তার জন্য মারছে। আজকে আমি হয়তো এই পড়াটা পড়ে আসিনি, তার জন্য হয়তো আমাকে মারছে। তো সেটা আমি কখনো বিরোধ করতাম না। সেটা এবং এরকমও নয় কি আমি ওরকম আমাকে বলছে বলে আমি তারপরের দিন আর যাবো না পড়াশোনা করতে, একদম। কারণ আমি জানি ওই বিষয়টা যখন আমি আমার বাড়িতে এসে বলবো, মাকে এসে বলবো, মা তার উপরে আরো দু ঘা আমাকে দিয়ে দেবে, দিয়ে বলবো ঠিক করেছে, ঠিক আছে, দিয়ে আরো দু ঘা মানে কি 4 ঘা আরামসে দিয়ে দেবে। হ্যাঁ, আমার মাও তো বাপরে বাপরে একেবারে হিটলার ছিল। আমাকে আমাকে তৈরি করার ক্ষেত্রে আমার মার অনেক অবদান, প্রচুর পরিমাণে, মানে পিটিয়ে পিটিয়ে একবারে সিঁড়ি করে রেখে দিত। যাই হোক, তো আমি জানি বাড়িতে এসেও আমাকে আমি সেই জায়গাটা পাবো না। হ্যাঁ, তো অর্থে বলা বলির কোনো সিন নেই, মার খাচ্ছ খাও, আবার তারপরের দিন আবার পড়তে যাও। তো যাই হোক, আজকে এই জায়গাটাতে এসে পৌঁছেছি, আজকে এই জায়গাটাতে এসছি যে আজকে যিনি আমার শিক্ষাগুরু তিনি তার কোনো একটা সমস্যায় আমি তার পাশে দাঁড়াতে পেরেছি, এটা আমার জন্য সত্যিই গর্বের। আর কেন বলুন তো, গর্ব করার বিষয়গুলোকে গর্ব করব না? কেন করবো না বলুন? যেগুলো ভালো জিনিস সেগুলো কেন তুলে ধরবো না? কেন ভালো বিষয়গুলোকে কেন আলোচনা করব না? ভালো জিনিসগুলোকে কেন তুলে ধরবো না? হ্যাঁ, খারাপটারও আলোচনা করব। যদি কোনো কিছু খারাপ হয়, যদি কোনো কিছু ভুল থাকে, যদি কোনো কিছু অন্যায় দেখি, কেন সেটারও কেন প্রতিবাদ করব না? সেটাও কেন আলোচনা করতে পারবো না বলুন? সেই আলোচনাতেই বা রাজ্যাভিষেক কেন হবে? আমি ভারত দেশের নাগরিক, আমি আধার প্রাপ্ত, সেখানে ভারত সরকার লেখা হয়। প্যান কার্ড প্রাপ্ত, সেখানে ভারত সরকার লেখা হয়, রাজ্য সরকার লেখা হয় না। তাহলে আমার ভারত দেশের যে কোনো রাজ্যে যদি ভালো দিক আমি অবশ্যই তুলে ধরবো, খারাপ যদি কিছু হয় সেটারও আমি আলোচনা করব। রাজ্যাভিষেকেও জেলায় জেলায় স্তরে স্তরেও যদি কোনো ভালো কিছু থাকে আমি তুলে ধরবো, যেটা আমার কাছে সত্যি, আমার কাছে যে বিষয়টা আসবে আমি তুলে ধরবো। খারাপ ভুল অপরাধ অন্যায় ক্রাইম এই বিষয়গুলো থাকলে সেগুলোরও আমি আলোচনা করব। কেন করতে পারবো না? আমি এই ভারত দেশের আধার প্রাপ্ত, প্যান কার্ড প্রাপ্ত ভারতীয় নাগরিক, এই ভারতবর্ষের একজন আমি আমি জন্ম নিয়েছি, এই ভারত দেশে আমি জন্ম নিয়েছি। তাহলে আমি এই ভারতবর্ষের নাগরিক হয়ে আমি যে কোনো রাজ্যের ভালো কাজ তুলে ধরতে পারি, যে কোনো রাজ্যের খারাপ অপরাধ ক্রাইম আমি নিশ্চয়ই আলোচনা করতে পারি। কেন করতে পারি না? এটা আমার মৌলিক অধিকার, আমি পারি। ঠিক তেমনি আমি 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 কি পারি কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা ঠিক কোনটা অন্যায়, এগুলো না একদম ছোট্টবেলার থেকে বলে না অঙ্কুরিত বীজের মতন কিন্তু আমার ভেতরে কিন্তু সেগুলো কিন্তু তৈরি করা। তো আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায়। আর যেটা বললাম যে হাতের লেখার জন্য আমি স্যারের কাছে প্রচুর মার খেয়েছি। আজও আমার যারা আমার লেটার হ্যাড দেখেন পড়েন হয়তো দেখলে পরে বললেন বাপরে বাপ কি হাতের লেখা, মনে হয় যেন পড়াশোনাই জানি না। কিন্তু যখন আমি লিখি রাইটিংগুলো সেগুলো যদি ফলো করেন তাহলে জানেন যে এইখান থেকে লিখি। তো হাতের লেখাটা আমার আজ পর্যন্ত পরিবর্তন হলো না, হ্যাঁ বরঞ্চ আরও বাজে হয়ে গেছে। হ্যাঁ, তার পড়াশোনার জীবন শেষ করার পরেও অভিযোগপত্র লিখেছি প্রচুর, লিখছি প্রচুর, প্রচুর লেখালেখি হচ্ছে, কিন্তু হাতের লেখাটার পরিবর্তন হলো না। স্পিড লিখতে গেলে পরে আরও মানে লেখা মানে আরও এমনভাবে মনে যেন স্লিপ কেটে যাচ্ছে লেখা। এটা একদম বাস্তব, একদম সত্য। হাতের লেখা আমার মনে হয় একদম স্লিপ কেটে যাচ্ছে। এত স্পিডে স্পিডে লিখতে পারি খুবই, কারণ কি আমি যখন 10 ক্লাস দিলাম 3 মাস পরে রেজাল্ট আসে, অনেকেই জানেন। তো সেই সময় মা আমাদেরকেও ওই সময় টাইপিং শর্ট হ্যান্ড ওই সময় হতো, এখন তো সেগুলো নেই, এখন কম্পিউটার এসে গেছে। সেই সময় মা আমাদেরকে আমাকে শিখিয়েছেন আমাদের রেজিস্ট্রার এখানে রিক্সা স্ট্যান্ডের সামনে এখানে টাইপিং আর শর্ট হ্যান্ড শেখানো হতো। তো 3 মাস যখন রেজাল্ট আসতে বাকি ছিল তো মাকে বললাম মা আমাকে এই সমস্ত টাইপিং শর্ট হ্যান্ড এগুলো শিখিয়ে দেয়। আমার লেখা দেখলে বুঝতে পারবেন আমি কত ফাস্ট লিখি। 2 মিনিটে আমি একটি লেটার তৈরি করবো, কিচ্ছু ভাবতে হয় না, চলতে ফিরতে তার মধ্যে আমি পুরো সেট করে ফেলি কী করতে হবে কী লিখতে হবে। কারণ ওই যে শর্ট হ্যান্ড যেটা টাইপিং শর্ট হ্যান্ড করার যেটা অভ্যাস না সেটা থেকে গেছে। আমার রাইটিং দেখলে আপনারা অনেকে বুঝতে পারবেন যে রাইটিংটা কিভাবে যাচ্ছে। হ্যাঁ, আর 2 মিনিট আমাকে দেবেন 2টো 4টে 5টা আমি লেটার হেডে রাইটিং রেডি করে দিতে পারবো। তো এটা হচ্ছে বিষয়।
তো এটা হয়েছে ওইখান থেকে হয়েছে যে টাইপিং এবং শর্ট হ্যান্ড যেগুলো আমার মা আমাকে শিখিয়েছিল সেগুলো ওই রকমভাবে স্পিডে করার জন্য এখন হাত প্রচণ্ড চলে এবং প্রচুরভাবে পেন চলে, কিন্তু হ্যান্ড রাইটিংটা ওরকম হয়ে গেছে, মানে এত স্লিপ কাটছে, মানে ওই যে কি বলবো আর, একদম স্লিপ কেটে চলে যায় ফাস্ট লেখা। তো এইরকম ব্যাপার। তো আজকে আমি জানি না কজন সমাজসেবিকা, কজন সমাজসেবক, আমি দেখুন আমি কারো নাম ধরে বিশেষভাবে কিছু বলতে চাই না, কিন্তু আমি আমার কথা বলি। আমি আজকে গর্বিত, আমি কেন আজকে গর্বের জিনিস আমি কেন গর্বিত সেটা বলবো না, আমি আজকে গর্বের বিষয়টাকে কেন গর্বিত বলবো না। আজকে আমি যেই স্যারের কাছে 5 ক্লাস থেকে আপ টু 11 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি, তিনি প্রথম আমাকে চিনতে পেরেছিলেন যে একদম প্রতিবাদী কণ্ঠ, একদম বিরোধী একটা, মানে অন্যায় দেখলে বিরোধ করি, সেই বিরোধী একটা, মানে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার যে একটা ক্যারেক্টার, সেটা প্রথম থেকেই যে আমার ভেতরে রয়েছে। একটা 5 ক্লাস 6 ক্লাসে পড়ার মেয়ে, সেই সময় থেকেই আমার যখন শিক্ষাগুরু তিনি যখন চিনতে পেরেছেন, আজকে সমাজসেবিকা হওয়ার পরে আজকে সেই শিক্ষাগুরু দেখুন, আজকে 14 এপ্রিলের দিন শিক্ষাগুরু আমার পাশে দাঁড়ানো, উনি আমার শিক্ষাগুরু ছিলেন, আজ আমার পাশে দাঁড়ানো, ঠিক আছে। তো আজকে আমি ওনার কোনো একটা সমস্যা, যে কোনো এভরিথিং, কোনো একটা সমস্যায় আমি তার পাশে দাঁড়াতে পেরেছি, উনিও প্রাউড ফিল করছেন যে অনেক তো আমি স্টুডেন্ট পড়িয়েছি, কিন্তু তাদের মধ্যে থেকে উনি যেটা বলেছেন আর কি, হ্যাঁ। তো যাই হোক, একদিন হয়তো ওনার মুখ থেকেই এইগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আমি এখন বললে পরে বলবেন যে না ওরে বাপরে অতি মানে কি বলবো, নিজের মুখে নিজের প্রশংসা করছে। আচ্ছা কেন করবো না বলুন তো, প্রশংসার বিষয়গুলোকে কি বা কেন প্রশংসা করবো না বলুন, কেন করবো না, আমিই তো করবো, আমার সাথে যেটা হচ্ছে সেটা আমি আমারটা বলবো না, তো ঠিক তেমনি ওই রকম। তো সেইখান থেকে দাঁড়িয়ে খুব ভালো লাগে। আজকে দেখুন না, মুম্বাই পুলিশেরও ফোন আসছে, এক একটা বিষয়, বিষয়গুলো বলা যাবে না, তারা অর্ডার করছে, ভালোবেসে অর্ডার করছে। আজই কত বছর হয়ে গেছে, প্রায় 8 বছর মুম্বাইয়ের থেকে দূরে, 2018 থেকে, 2018-তে মা হসপিটালে অ্যাডমিট, সেটা শুনে যে পাড়ি দিলাম, ব্যাস এই পাড়ি দেওয়া হলো। তবে আজকে কি মুম্বাই পুলিশ কি আমাকে ভুলে গেছে? আমার কেন আলোচনা করতে পারবো না বলুন, কেন আলোচনা করতে পারবো না? মুম্বাইয়ে কি হচ্ছে আলোচনা করতে পারবো না, কেন পারবো না? বাংলায় কি হচ্ছে আলোচনা করতে পারবো না, কেন পারবো না? এগুলো কি আলাদা? সব তো ভারত দেশের এক একটা রাজ্য, কেন পারবো না? ভারত দেশের আন্ডারে তো সব, নিশ্চয়ই পারবো। তাহলে আজকে অনেকে অফেন্ডেড হন আমার উপরে, হ্যাঁ আপনি বাংলায় বসে আছেন, মুম্বাইয়ের কথা বলেন, যার জন্য আমি এটা বললাম। অনেকেই বলে আপনি এখন বাংলায় বসে আছেন আর আপনি অন্য রাজ্যের কথা বলেন, না অন্য রাজ্য কি, ভারত দেশে। মানে এক মায়ের যদি 5 সন্তান থাকে, সে তো সেই মায়েরই সন্তান। 5 সন্তান মানে সে বড় হয়েছে, কেউ কোথায় চাকরি করছে, কেউ কোথায় বিজনেস করছে, কেউ কোনো কাজ করছে, তো এক ভাই আরেক ভাইয়ের আলোচনা করতে পারবে না, কেন করতে পারবে না? সন্তানরা তো সেটা তো একই মায়ের 5 সন্তান, হয়তো তারা দূরে দূরে থাকছে, আলাদা থাকছে, তো কেউ কারোর কি আলোচনা করতে পারবে না? কেউ কারোর ভালো দিকটা বলতে পারবে না? কেউ কারোর খারাপ দিক থাকলে সেগুলো তুলে ধরতে পারবে না? কেন পারবে না? ভাই একই তো মায়ের সন্তান। তাহলে আজকে আমি বাংলায় আছি, আমার জন্মস্থানে আছি, তো আমি আমার কর্মভূমি মুম্বাইয়ের কথা বলতে পারবো না? যে ওখানে আমার কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে, কার ফোন আসছে, আমাকে কেন আলোচনা করতে পারবো না? কেন কথাটা রাখতে পারবো না? অনেকে বলেন তুমি বাংলাতে আছো, তুমি মুম্বাইয়ের কথা বলবে না, বাংলায় আছো বাংলার কথা বলো, কেন বলতে পারবো না? কেন বলতে পারবো না? আমার প্যান কার্ডে লেখা আছে ভারত সরকার, আধার কার্ডে লেখা আছে ভারত সরকার, তাহলে আমি বাংলায় বা এই ভারত দেশের রাজ্য গুলোর কথা আমি কেন বলতে পারবো না? এটা কি ধরনের কথা? আমি তো কোনো অন্য কোথাকার কথা বলছি না, আমি আমার দেশের রাজ্যের কথা বলছি। কেন বলতে পারবো না? কি করে আমি মুম্বাইকে আমার জীবন থেকে আলাদা করব? কি করে আলাদা করব? এই মুম্বাই যদি আমাকে জায়গা না দিত, আমি তো কবে মরে যেতাম, মরে গিয়ে ভূত হয়ে দুপো গাছ গজিয়ে যেত আমার উপরে, একদম সত্যি বাস্তব। মুম্বাই এর মানুষ যদি আমায় জায়গা না দিত,
মরে আমার চিতায় কবে দুব্ব গাছ গজিয়ে যেত, ছিল তো প্রবলেম। যেতাম তো এখানকার প্রশাসনের কাছেও তো যেতাম ওই সময়, 19 বছর বয়স তখন, এখানকার প্রশাসনের কাছেও যেতাম, গেছি তো, মাত্র 19 বছর বয়স তখন। কি ওই সময় কি মায়ের হাত ধরে ধরে বড় হওয়া, জীবনে কোনো ফ্রিডম ছিল না, একটু মার্কেটে যাওয়ার কোনো ফ্রিডম ছিল না, তো বাইরে দোকানে যাওয়ার কোনো স্বাধীনতা ছিল না, গেলে পরে বেদ্দাম মার খেতাম। কেন? ওই সময়টাই ওরকম ছিল। স্বাধীন বলে যে জিনিসটা ছিল না, স্বাধীন মানে স্বেচ্ছাচারিতা, সেটা ছিল না যে তুমি যখন খুশি দোকানে চলে যেতে পারবে, যখন, একদমই নয়। তো সেইখান থেকে একটি মেয়ে, আজ 19 বছর বয়সে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম যে কোনো একটা ব্যাপারে, কিন্তু সময়ের কালে, সময়ের পরিবর্তিতে, সময়ের কালে, সময়ের ঘোরে মুম্বাইয়ের মানুষগুলোকে কাছে পেয়েছি, আপন করে পেয়েছি। আজকে সমাজসেবিকা রূপে আজকে এত কাজ করছি। আজকে সমাজে হওয়া দুষ্কর্ম, সমাজে হওয়া অন্যায় অপরাধ তুলে ধরছি, সমাজসেবিকা রূপে পরিচিত হয়েছি। কার জন্যে? কাদের আশীর্বাদে? মুম্বাই পুলিশের আশীর্বাদে। এটা বাস্তব, এটা ফ্যাক্ট, এটা সত্যি। একজন পুলিশ প্রশাসন যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, এটা বাস্তব কথা, সত্য কথা। আর এই সত্যটাকে আমি আমার জীবন থেকে কি করে ছেড়ে দেবো, দূরে রেখে দেবো? আজ মুম্বাইয়ের কথা বললে পরে আমার গলা জড়িয়ে আসে কান্নায়। আর তার বিরাট বড় একটা সম্পর্ক মুম্বাইয়ের সাথে। তাহলে বাংলায় বসে কেন আমি মুম্বাইয়ের কথা বলতে পারবো না? কেন আমি মুম্বাইয়ের মানুষদের সাথে আমি আমার লাইভে কথা বলতে পারবো না? কেন? কিসের জন্য বলতে পারবো না? তারা তো আমাকে কখনো বাঙালি আর মারাঠি এরকম বলে ডিভাইড করেনি, কোনোদিন করেনি। কার সাথে কি করেছে আমি জানি না, আমার সাথে তো কোনোদিন করেনি। তারা আমাকে কোনোদিন প্রেশার করেনি তুমি এখানে আছো তো তোমাকে মারাঠি বলতেই হবে, কোনোদিন আমি কোনোদিন এই ধরনের শিকার হইনি। সবাই জানে আমি যে লেটার লিখি, আমি হিন্দিতে লিখি। হ্যাঁ, বা পুলিশ প্রশাসন, আমি তো আমার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন ওখানকার, আমি সব সময় পড়ে থাকি, ওখানে সব সময় পড়ে থাকি। কই তারা তো কখনো বলেনি, তারা তো আমার সাথে, আমি যে ভাষার স্বাচ্ছন্দ্য বোধ করেছি, হিন্দি ভাষায় কথা বলেছি, তারা আমার সাথে হিন্দিতে বলেছে। তারা তো বলেনি তোকে মারাঠি বলতে হবে, তোকে কোনোদিন আমাকে বলেনি, কোনোদিন না। একজন বড় বড় ইনচার্জ থেকে এসিপি হয়েছে, ডিসিপি হয়েছেন তারা, আজকে অনেকে রিটায়ার হয়ে গেছেন, কখনো তারা আমাকে প্রেশার দেয়নি। আজও পর্যন্ত তারা আমার খোঁজ খবর রাখছেন, তুই ভালো আছিস তো? আজও তারা ফোনে বলছে কি করছিস তুই, এখানে চলে আয়। তাহলে কেন আমি মুম্বাইয়ের কথা বলতে পারবো না? কেন বলতে পারবো না? কেন বলতে পারবো না? কেন মুম্বাইয়ের কথা আলোচনা করতে পারবো না? কেন ওখানকার পুলিশ প্রশাসনের কথা বলতে পারবো? কারণ আমি তৈরি হয়েছি তাদের হাতে, আমি তাদের হাতে তৈরি হয়েছি, তারা জানে আমাকে ভালো করে। আমি হলপ করে বলতে পারি, আমার খুব কাছের যারা, তারা হয়তো আমাকে চেনে না আমাকে যতটা আমাকে মুম্বাইয়ের পুলিশ প্রশাসন আমাকে জানে। আমি কেন তাদের কথা বলতে পারবো না? তারা আমার পাশে না দাঁড়ালে, মুম্বাইবাসী আমার পাশে না দাঁড়ালে, আমার চিতায় দুব্ব গাছ গজিয়ে যেত। আমি সত্যি কথা বলতেও ভয় পাই না, সত্যি কথা তুলে ধরতেও আমি ভয় পাই না। আমি কারোর কাছে আমার সিদ্ধারা, কারোর কাছে আমার মাথা বিক্রি নেই, কারোর কাছে আমার মাথা বিক্রি নেই। তাই আমি কোনো সত্যি কথা তুলে ধরতে এতটুকু আমি দ্বিধা বা ভয় পাই না। আজকে টানা 25, 26, 27, 28 বছর আমি মুম্বাইতে, হিন্দি ভাষাতে আমি রপ্ত।
আমি জানি এগুলো ডিস্টার্ব হবে, অনেকের কষ্ট হচ্ছে, এখন নিতে পারছে না। আজকে আমি 27-28 বছর হিন্দিতে কথা বলেছি, 27-28 বছর। 27-28 বছর আমি হিন্দিতে কথা বলেছি। আজকে আমি আমার জন্মভূমিতে আসার পরে সে অভ্যাসে যদি আমি বাংলা কথা বলতে বলতে আমি হিন্দি কথা বলে ফেলি, তখন আমাকে বলা হয় বাংলায় বলুন, বাংলায় বলুন, এটা বাংলা, এটা বাংলায় বলুন। কই, আমি তো কখনো মুম্বাইতে এরকম শিকার হইনি যে আপনি হিন্দি বলতে পারবেন না, এখানে মারাঠিতে বলুন, মারাঠিতে বলুন, না তো আপনার কথা শোনা হবে না। কেউ তো আমাকে বলেনি, কেউ তো আমাকে বলেনি। তাহলে কিছু প্রাণী, আমি তাদের প্রাণী বলি, কিছু প্রাণী আমাকে বলতে আসে হিন্দিতে বলবেন না, বাংলায় বলুন, এটা বাংলা। কেন রে? বাংলার মুম্বাইটা কি? বাংলার মুম্বাইটা কি? ভারতবর্ষের ভেতরের এক একটি রাজ্য। এক একটি রাজ্য। কেন বলতে পারবো না আমি হিন্দিতে? কেন বলতে পারবো না আমি? কেন বলতে পারবো না? সত্য কথা তুলে ধরতে পারবো না, সত্যিটা তুলে ধরতে পারবো না, অন্যায় যেখানে হবে প্রতিবাদ করতে পারবো না। আরে প্রতিবাদ মানে কি? আমি কি দলবদ্ধভাবে কি কারোর বাড়ি হামলা করি? আমি কি দলবদ্ধভাবে কারোর কখনো গেছি? কাউকে কি একটা থাপ্পড় লাগিয়েছি কোনোদিনও? কাউকে কি একটা জুতো দিয়ে পিটিয়েছি কাউকে কখনো? আমার প্রতিবাদের ভাষা হচ্ছে অভিযোগ পত্রের মাধ্যমে শাসন প্রশাসনের সামনে তুলে ধরা। তোমরা সেটাও নিতে পারো না, তো তোমরা পারোটা কি? পারোটা কি? আরে প্রতিবাদ করছি মানে কি? তোমাকে দেখে টোনটিজিং করছি? তোমার ঘরে ঢুকে হামলা করছি? তোমার বাড়িতে গিয়ে হামলা করছি? কি করছি? কি করছি? অভিযোগ পত্রের মাধ্যমে অভিযোগ তুলে ধরছি। তোমরা সেটাও নিতে পারছো না। সেখানেই তোমরা সোশ্যালিজম করে ধমকি ধামকা। কাকে ধমকি দিচ্ছ? পূর্ণিমা তোপাদারকে? পূর্ণিমা তোপাদারকে, যার নিজের দুনিয়া সে নিজে তৈরি করেছে লড়াই আর সংঘর্ষ এবং কাজের মাধ্যমে, তাকে ধমকি দিচ্ছ? পূর্ণিমা তোমাদেরকে তো চিনতেই পারছো না, জানতেই পারোনি, এখনো কিচ্ছু জানো না ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। ব্যাকগ্রাউন্ড জানতে গেলে ওখানকার পুলিশ প্রশাসনের কাছে যেতে হবে, ফাইলগুলোকে ওপেন করতে হবে, যে সমস্ত ফাইলগুলো রয়েছে, যেগুলো কাজ করেছে পূর্ণিমা তপাদার, সেগুলোকে জানতে হবে। তো সেগুলোকে জানতে হবে, সেগুলোকে বের করতে হবে যে কি কি কাজ করেছে পূর্ণিমা তপাদার। নাকি এই যে আজকে অভিযোগ করা শুধু কি সে রিসরাতেই এসে করে, নাকি মুম্বাইতেও করেছে? সেগুলো জানতে হবে। তো কাদের কাদের বিরুদ্ধে পূর্ণিমা তপাদার অভিযোগ করতো মুম্বাইতে, সেগুলো তো জানতে হবে। এই যে পূর্ণিমা তপাদার বারবার বলে মাফিয়াদের ঠান্ডা করেছি, এই যে পূর্ণিমা তপাদার বলে বড় বড় ক্রাইম ঠান্ডা করেছি, সেগুলো সত্যটা তো বের করে আনতে হবে। আর সেই দায়িত্ব তো আপনাদের, যারা আমাকে বিরোধ করবার জন্য নানা রকম হ্যারাসমেন্ট চক্রান্ত চালান, আমাকে আটকাবার জন্য। আগে জানুন, ভালো করে জেনে আসুন, শুনে আসুন। কালকে তো পোস্ট করেছি যে মুম্বাই পুলিশ ফোন করেছে। কেন মুম্বাই পুলিশ আমাকে এখনো ফোন করে? কেন করে বলুন? আজ আমি বাংলায় বসে আছি, তারা কেন বলছে এই বিষয়টা হেল্প করতে হবে, এই বিষয়টা এইটা করে দে? কেন বলে? ওখানকার মানুষ এখনো কেন বলে দিদি তুমি আসো, তুমি এসে এই কাজটা করে দাও? কেন? কেন এখনো
পর্যন্ত মুম্বাই পুলিশের সামনে দাঁড়ালে পরে আধা ঘন্টায় আমি সমস্ত এফআইআর বাগারা সমস্ত করিয়ে বেরিয়ে আসি। কেন বলুন? চলে এসছি তো, বাংলায় তো আছি, আজ টানা দীর্ঘ 8 বছর ধরে বাংলায় আছি। কেন ওখানকার মানুষ এখনো আমাকে নিয়ে যায়? হ্যাঁ, এটাই তো বলতে হবে যে নিয়ে যায়। হ্যাঁ, আপনারা সোশ্যাল মিডিয়া লিখবেন কমেন্ট করে, পূর্ণিমা তপদার এই এই করতো, বা মুম্বাইতে এই করতো, এই তুই বলে এই করতি, আছে আমার কাছে প্রমাণ। তোরা প্রমাণ করতে পারবি তো? পারবি তো? সেটা যে ভাষা দিয়ে কমেন্ট করেছিলি তোদের কাছে আছে তো সেই প্রমাণ? কই, আমি তো সোশ্যাল মিডিয়ায় বসে আছি, সোশ্যাল মিডিয়ায় বসে থাকি। কেন লেখে না মুম্বাই থেকে একজনও কোনো কথা? কেন লেখে না? কোনো কথা লেখে না কেন? যে পূর্ণিমা তপদা তুই পয়সা চিট করে চলে গেছিস, পূর্ণিমা তপদা তুই এই 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 এক্স 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 ছিড়ি, লেখে না কেন? কার হাত আটকে রেখেছি, কার মুখ আটকে রেখেছি, কাকে ধরে রেখেছি? সোশ্যাল মিডিয়া কেন লেখে না? তোদের কানে কানে এসে বলে বুঝি, শুধু তোদের কানে কানে বলে, আর শুধু সেটা কান পর্যন্তই থেকে যায়। হ্যাঁ, প্রমাণ করতে পারবি তো? প্রমাণ করতে পারবি তো? যে ভাষায় তোরা কমেন্ট তুলে দিতি সোশ্যাল মিডিয়ায়, পারবি তো সেই প্রমাণগুলো করতে? কেন লেখে না সোশ্যাল মিডিয়ায় পূর্ণিমা তপদারকে নিয়ে মুম্বাইয়ের লোকেরা? কেন লেখে না কমেন্টের মাধ্যমে যে পূর্ণিমা তপদা তুই তো মানুষের পয়সা চিট করে চলে গেছিস, পূর্ণিমা তপদা তুই তো এক্স 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 ছিলি, যেটা তোরা কমেন্টের মাধ্যমে তুলে ধরেছিলি, যার জন্য আমি উত্তেজিত হয়ে উঠেছিলাম যে তোরা কি লিখছিস? আছে তো তোদের কাছে সেই প্রমাণ? প্রমাণ করতে পারবি তো কোর্টে? তোরা প্রমাণ করতে পারবি তো? রাত রাত ভর আমি আমার পুলিশ স্টেশনে যেতাম, যখন আমি নিজস্ব ব্যক্তিগত জীবনও যখন আমি আপসেট হয়েছি, আমি আমার নিজের নিয়ার পুলিশ স্টেশনে পড়ে থাকতাম। অফিসাররা বুঝতে পারতো যে আমি কোনো ব্যাপারে টেনশনে এসছি। অফিসার নিজে বেরিয়ে এসে বলতো, কি হয়েছে, কি টেনশন রে? আরে না স্যার কিছু না, সবাইকে বলে দিয়েছে ওকে ডিস্টার্ব করবি না, ও যখন আবার মাইন্ড শান্ত হবে বাড়ি চলে যাবে। বাংলায় করতে পারবো? কোনো পুলিশ স্টেশনে গিয়ে এরকম করতে পারবো? চুলের মুঠে ধরে ওখানে ল্যাংটো করে দেবে আমাকে। আমি এই ভাষায় বলতে বাধ্য হলাম কারণ এটাও আমি দেখেছি, এই ভাষায় বলতে বাধ্য হলাম। তাহলে যে মুম্বাই থেকে আমি এত ভালোবাসা, আমি যে মুম্বাই থেকে এত আমি সম্মান পেয়েছি, যে মুম্বাই থেকে আমি এত দেখরেখ পেয়েছি, তাহলে আমি কেন সেই মুম্বাইয়ের কথা বলতে পারবো না? আমি তো প্রতিষ্ঠিতই তো মুম্বাইয়ের থেকে, কেন কেন পারবো না বলতে মুম্বাইয়ের কথা? হ্যাঁ, কেন বলতে পারবো না? রাত্রিবেলা তখন প্রায় 1:30-2 বাজে, 1:30-2 বাজে রাত। ঘরের ড্রেসে আমি আমার ফ্ল্যাটে রয়েছি, আমার নিয়ারেস্ট থানা থেকে ফোন গেল, একটা মিস কল, রাত 1:30 বাজে। ওপেন প্ল্যাটফর্মে বলছি এসব কথাগুলো, তোদের জানা দরকার, যারা এখনো পর্যন্ত আমাকে হেনস্থা করে যাচ্ছিস। এক অভিযোগপত্র দিচ্ছি আর তার বদলে আমি হেনস্থা পাচ্ছি, তোদের জানা দরকার। রাত 1:30 বাজে, ঘরের নাইট ড্রেসে রয়েছি, একটা মিস কল। আমি ঘুরিয়ে ফোন করি, কারণ তারা ডিউটির কালে কোনো নাবালিক মেয়েকে মানে কি বলে রেস্কিউ করেছে, পথ নাবালিক মেয়েকে রেস্কিউ করেছে। তো সেই সময় সেই থানায় কোনো মহিলা অফিসার ছিলেন না, কিন্তু সেই মেয়েটিকে দেখার জন্য একজন মহিলার দরকার। তাদের মাথায় একটাই নাম এসেছিল, পূর্ণিমা তপদার। কথা বলবি তোরা সেই অফিসারের সাথে, সেই পুলিশ অফিসারের সাথে কথা বলবি? আমি কথা বলিয়ে দেবো, সত্যি বলছি কি মিথ্যে বলছি। আমি সেই অবস্থায় প্রায় তখন 2 বাজে। হ্যাঁ, মুম্বাইতে সবসময় গাড়ি ঘোড়া রিক্সা অটো সব অ্যাভেলেবেল। আমি সেই সময়
অটো ধরে চলে যাই, অটো করে পৌঁছে যাই। সারা রাত আমি সেই মেয়েটিকে পাহারা দিই। সকালবেলা 8টা সাড়ে 8টা সবাই যখন ডিউটি জয়েন করে, 5:30 6টার সময় চা আসে, কফি আসে, কারণ আমি চা খেতে খুব ভালোবাসি, সবাই জানে সেটা, সব পুলিশ অফিসাররা জানে আমি খুব চা প্রেমী, চা খেতে খুব ভালোবাসি। 5টা সাড়ে 5টায় পাশে বাবু ভাইয়ের চায়ের দোকান, বিরাট বড় চায়ের দোকান। এই বাবু ভাই চা পাঠা। চা খেয়ে 8টা সাড়ে 8টায় তখন আবার বাড়িতে আসি। এমন আমার সম্পর্ক আমার থানার সাথে, এমন সম্পর্ক। হোমে দিয়ে দিয়েছে, সেই হোম থেকে সেই মেয়েকে বের করে তারপরে তার কি বলে ওটাকে স্টেটমেন্ট নেওয়া। শুধু আমার সামনে স্টেটমেন্টটা হবে বলে সেইখান থেকে অফিসার তাকে নিয়ে এসে আমার সামনে বসিয়েছে। এমন আমার সম্পর্ক মুম্বাইয়ের পুলিশের সাথে। আমি সেখানে সব কিছু পেয়েছি, সব কিছু। আমি তাদের কথা বলতে পারবো না? হ্যাঁ, আমি যেটা পেয়েছি সেটা কেন বলবো না? কেন বলবো না? হ্যাঁ, আমি অন্যায় করলে পরেও তারা আমাকে বকেছে, ডেকে বকেছে, পূর্ণিমা এটা ভুল করেছিস তুই, আমাকে ধরিয়ে দিয়েছে, পূর্ণিমা তুই এটা ভুল করেছিস। আমি বুঝতে পেরেছি তখন, হ্যাঁ এটা তোমার ভুল হয়েছে, হ্যাঁ স্যার আমার ভুল হয়েছে, ঠিক করে এটাকে, এই জায়গাটা তোর ভুল হয়েছে। ভুল হলো তারা আমাকে বকেছে সন্তানের মতন করে, সন্তানের মতন করে। সেটা আমি শাসনভাবে নিইনি, আমি অনুশাসনভাবে নিয়েছি, তাই আগে এগোতে পেরেছি। থানার ইনচার্জ 14 এপ্রিলের দিন আপনারা দেখেছেন না সেই লাইভ এবং সেই ভিডিও? থানার ইনচার্জ নিজে বলেছে, যখন 14 এপ্রিল করছি ওনার হাতে বাবা সাহেবকে মালা পড়ালাম, তখন উনি সব অফিসারদের বলেছেন, এই সবাই এসে ফটো তোল, আয় সবাই আয়, সবাই আসো এসে ফটো তোলো। থানার ইনচার্জ বলেছেন। এমন সম্পর্ক। আজও গেলে পরে আমি দেখা করি, এমন সম্পর্ক, যে সম্পর্ক রক্তের চেয়েও বড় সম্পর্ক, যে সম্পর্ক ভালোবাসার, যে সম্পর্ক অনুশাসনের, যে সম্পর্ক সত্যিকারের গার্জিয়ানের কাইন্ডনেসের, যে সম্পর্ক বিশ্বাসের, যে সম্পর্ক ভরসার। আমি তাদের কথা বলতে পারবো না? আজ টানা 27 বছর 28 বছর 30 বছর প্রায় প্রায় আমি হিন্দিতে কথা বলেছি। আজ বাংলা কথা বলতে বলতে যদি আমি হিন্দি বলেই ফেলি, হিন্দি বাংলা বলুন, বাংলা বলুন, কেন রে? কেন? আমি অভ্যস্ত হয়ে গিয়েছি সেই ভাষায় কথা বলতে। আজও আমি অনেক অনেক কথা আছে স্পিডে বলতে গেলে আমি বাংলা কথা আমার গুলিয়ে যায়। হ্যাঁ, জয় ভীম, জয় ভীম মেরে ভাই, জয় ভীম। অনেক কথা আছে বাংলা কথা বলতে গেলে আমার গুলিয়ে দেওয়া হিন্দি কথাটা চলে আসে। ওই আমি যখন মুম্বাইতে, কেউ তো আমাকে বলেনি মারাঠি বলুন, মারাঠি বলুন, কোনোদিন তো বলেনি, কোথাও তো বলেনি, কোনোদিন তো আমার লেটার হ্যাড ছুঁড়ে ফেলে দেয়নি যে আপনি মারাঠিতে লিখে নিয়ে আসবেন, কোনোদিন তো বলেনি, কোনো দিন তো বলেনি সাদা পেপারে লিখে দিন, কোনো দিন বলেনি। আমি সমস্ত সময় জয় ভীমের লেটার হেডেই সমস্ত কিছু লিখে দিয়েছি। কোনো দিন তো তারা আমাকে বলেনি, কোনো দিন তারা আমাকে অপমান করেনি, কোনো দিন তারা আমাকে ছোট করেনি, কোনো দিন না। কোনো দিন বলেনি যে তুই রাত্রে থানায় আসতে পারবি না, কোনো দিন বলেনি তুই ধর্ণা করতে পারবি না। পূর্ণিমা তাপাদার ধর্নায় বসা মানে 2 ঘন্টার মধ্যে হালচাল শুরু হয়ে যাওয়া। আর এখানে ধর্নায় বসলে পাগল নাম নিয়ে উঠতে হয়, যে তো মাথা খারাপ। ধর্নার মানেই জানে কজন, লিগালি ধর্নার মানেই জানে কজন। নিজে ধর্নায় বসেছি, ডিসিপি নিজে এসছেন। কি হয়েছে পূর্ণিমা? আমি বললাম স্যার এই ব্যাপার, তুই ওর এফআইআর হবে, তুই যেরকম বলবি সেরকম এফআইআর হবে। কথা বলবেন সেই ডিসিপির সাথে, ফোন করবেন আমাকে 9136344539-এ, আমি নিজে সেই ডিসিপির নাম্বার দেবো, কথা বলবেন।
আমি চিত্তরে বসে আছি, না স্যার আমি থানায় যাব না, এখানেই এফআইআর হবে। আমাকে বললো তুই ওঠ, তুই না খেয়ে বসে আছিস, তুই ওঠ, তুই যা বলবি সেইভাবে এফআইআর হবে। তারা একটা বাংলার মেয়েকে রেসপেক্ট দিল, তারা একটা বাংলার মেয়েকে সম্মান দিল। কেন দিল বলুন তো, কেন দিল? কেন তারা বলেনি লেটার হ্যাডে কিছু লিখতে পারবি না, বাংলা সাদা খাতায় লিখে দিতে হবে? কেন বলেনি তারা কোনোদিনও? কজন পুলিশ অফিসারের নাম শুনবেন, কজন? যারা অফিসার ছিলেন তারা আজকে ক্রাইম ব্রাঞ্চের বড় বড় অফিসার হয়েছেন, আজও তারা বলে, আজও তাদের গেলে পরে তাদের সান্নিধ্য পাই, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ। কেন তারা বাংলার মেয়েকে সাপোর্ট করতে গেল? কেন কেন করতে গেল বাংলার মেয়েকে সাপোর্ট? কেন কেন তারা বাংলার মেয়েকে ছুঁড়ে ফেলে দিল না? হ্যাঁ, আর আপনারা 2018 পরে দেখে অনেক কিছু আবিষ্কার করে নিলেন, অনেক কিছু মন গড়া কথায় জেনে গেলেন। আরে 2002-এ চলে যান, 2004-এ চলে যান, 2005-এ চলে যান, 2010-এ চলে যান, 2014-তে চলে যান, 2016-তে চলে যান, 2008-এ যান, 2009-এ যান, খুঁড়ুন, খুঁড়লে চিনতে পারবেন পূর্ণিমা তপোদারকে, খুঁড়লে জানতে পারবেন অভিযোগ পত্র কাকে বলেন। খুঁড়ুন। আজকে আমাকে অনেক ঘুরতে হয়, একটা অভিযোগপত্র নিয়ে পর্যন্ত আমাকে ঘুরতে হয়। আমি এরকম ঘোরায় অভ্যস্ত নই। দিয়েছি 15 দিনের মাথায় আমার কাছে রেজাল্ট এসছে। যদি কোনো বিষয় যদি সেটা না হওয়ার রয়েছে সেখানে তারা লিখিত একটা দিয়েছে। আমি এইগুলোই জানি, এগুলো সিস্টেমের মধ্যে সব কিছু জানি। কাজ পাওয়ার পরেও আমি রাইটিং দিয়েছি যে স্যার আমি কাজ পেয়েছি, রিটার্ন আমি রাইটিং দিয়েছি। বুঝতে পেরেছেন কেন রিটার্ন রাইটিং দিতে হতো এক বাংলার মেয়েকে? যে আমি কাজ পেয়েছি বলে। চিন্তা করে দেখুন, ভেবে দেখুন। অভিযোগ করেছে শুধুমাত্র যে আমার ব্যানার ছিঁড়ে দিয়েছে, গাড়ি ভরে তাদেরকে উঠিয়ে কোর্টে চালান করেছিল। জানতে চান কোন অফিসার? ফোন করবেন 9136344539-এ, নাম্বার দিয়ে দেবো সেই অফিসারের। আমি প্রতিষ্ঠিত হয়েছি, আমি পরিচিতি পেয়েছি আমার মুম্বাইয়ের থেকে, আমার মুম্বাইয়ের পুলিশ প্রশাসনের জন্যে। আমি হিন্দিতে কথা বলায় অনর্গল। আমি 28 বছর 30 বছর হিন্দিতে কথা বলেছি, কারোর কাছে মাথা বিক্রি করে নয়, কাউকে সিঁড়ি বানাইনি জীবনে, কেউ আমার শিরদাঁড়াটাকে নিচু করতে পারেনি। স্বাভিমান কি জিনিস আমি মুম্বাইয়ের থেকে শিখেছি, মাথা উঁচু করে লড়াই করা কি জিনিস আমি মুম্বাইয়ের থেকে শিখেছি, সাহসিকতার সাথে বিরোধ করা কি জিনিস আমি মুম্বাইয়ের থেকে শিখেছি, অভিযোগপত্র কিভাবে লিখতে হয় আমি মুম্বাইয়ের থেকে শিখেছি, ধর্ণা প্রদর্শন করে কিভাবে বিরোধিতা করতে হয় আমি মুম্বাইয়ের থেকে শিখেছি, আত্মনির্ভর এবং আত্মস্বাভিমান রেখে কিভাবে কাজ করতে হয় সমাজে আমি মুম্বাইয়ের থেকে শিখেছি। এক বাংলার মেয়ে পূর্ণিমা তপাদার সমাজ সেবিকা রূপে পরিচিত হয়েছে মুম্বাইয়ের থেকে। তাহলে আমি আজকে মুম্বাইয়ের কথা কেন বলতে পারবো না বাংলায় বসে? কেন বলতে পারবো না? কেন আমি হিন্দিতে কথা বললে আমার কথা নিয়ে টোন্ট করা হয়? কেন? ওয়াই? কেন? অনেকে বলবে তাহলে তুমি তো মুম্বাইতে তো বাংলাতেও কথা বলনি। হ্যাঁ, আমি তো মারাঠিতেও কথা বলিনি। কেউ কি শুনেছে আমার মুখে কোনোদিনও মারাঠিতে কথা? কোনোদিনও কি শুনেছে? কিন্তু আমাকে মারাঠি পড়তেও আসে, বলতেও পারি, বুঝতেও পারি, কিন্তু আমি কিন্তু প্রয়োগ করিনি। আমি একটা ভাষাতেই কথা বলে গেছি, হিন্দিতে। কোনোদিন আমাকে কেউ ফোর্স করেনি, বলেইনি কোনোদিনও। ফোর্স করা তো অনেক দূরের কথা, বলেইনি কোনোদিনও যে তোমাকে মারাঠি বলতে হবে, কোনো দিন বলেনি। আমি হিন্দিতে লিখেছি, লেটার রাইটিং করেছি। আমার
একটা অভিযোগপত্র যাওয়া মানেই ফাইনাল কাজ হবেই। এই স্বাভিমানে, এই বিশ্বাসটা জন্ম হয়েছে আমার, সেই বিশ্বাসে কাজ করে। আজকে স্বাভিমান তো কোথায় গেছে চলে, স্বাভিমান তো কোথায় চলে গেছে, বেহায়া হয়ে গেছি আজকে। একটা অভিযোগপত্র দিয়ে কাজ পাই না, আজকে বেহায়ার মতন কাজ করতে হচ্ছে। স্বাভিমান সব চলে গেছে, স্বাভিমান বলে আর আজকে কিছু নেই। আজকে ধর্ণা দিলে, অন্যায়ের বিরোধিতা করলে, পুলিশ স্টেশনে যাওয়ার নাকি আবার সময় আছে, পুলিশ স্টেশনে যাওয়ার নাকি আবার সময় আছে। আমি জানি না, আমি তো আসল কথা, আমি তো এইভাবে কখনো কাজ করিনি। আমি যে বললাম একটু আগে, আমি যদি ব্যক্তিগত জীবনেও ডিস্টার্ব হয়ে যেতাম কখনো কখনো, আমি অন্য কোথাও যেতাম না, আমি থানায় বসে যেতাম, গিয়ে চুপচাপ বসে থাকতাম। অফিসারের কাছে খবর যেত পূর্ণিমা এসছে, হয় ফোন করতো কাউকে, না অফিসার নিজে আসতো, কি হয়েছে রে, আমার টেনশন আছে, সবাই বলতো ওকে কেউ ডিস্টার্ব করবে না, ও থাক। রাত ভর থানায় বসে থাকতাম, কোনো বিষয়। কেন কেন তারা বাংলার মেয়েকে সাপোর্ট দিয়েছে বলুন তো? কেন কেন দিয়েছে তারা সাপোর্ট? আজকে তাদের সাপোর্ট পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, তাদের কথা বলতে পারবো না? কেন কেন বলতে পারবো না? কেন বলতে পারবো না? আজকে জীবনে তারা আমাকে সৎ পথে থেকে কিভাবে কাজ করতে হয় তারা শিখিয়েছে, তাদের হাত ধরে আমি শিখেছি। অভিযোগপত্রের মাধ্যমে কিভাবে ক্রাইম ডিস্ট্রয়েড করতে হয় আমি শিখেছি তাদের কাছ থেকে। আজকে সেই অভিযোগপত্র এখানে আসলে, এখানে দিলে স্বাভিমানটাই আমার চলে যায়। সেই অভিযোগপত্রতে কাজ করাতে আমাকে বেহায়া হতে হয় বারবার। বাংলার মেয়ে মুম্বাইতে আমি রেসপেক্ট পাই, বাংলার মেয়ে হয়ে বাংলায় আমি রেসপেক্ট পাইনি। বিশেষ দুই একজন ছাড়া আমি এখানে বাংলায় হেনস্থাই হয়েছি, এটা অতি সত্য। অপমানিত হয়েছি, যন্ত্রণা পেয়েছি, এটা অতি বাস্তব। আমি তো এসেছি বাংলায় ফিরে, আপনাদেরও কাজ করছিও। এখানেও অন্যায় অপরাধ হলে তুলে ধরবো। আগে আমি তো বাংলার মেয়ে, আমার জন্মভূমি এটা, আমার মাতৃভূমি এটা। আমাকে সেই বিশ্বাসটা তো ফিরিয়ে দিন, সেই কনফিডেন্সটা তো আমাকে ফিরিয়ে দিন যে আপনারা আমার সাথে আছেন, পাশে আছেন। আমাকে সেই কনফিডেন্স লেভেলটা তো ফিরিয়ে দিন আগে। আমি বাংলার মেয়ে, ঘরের মেয়ে, ঘরে এসেছি, ফিরিয়ে দিন না সেই কনফিডেন্সটা, সেই বিশ্বাসটা। সেই বাংলার মেয়ে যখন মুম্বাই থেকে রেসপেক্ট পাচ্ছে, তাহলে আপনাদের বাংলার মেয়েকে আপনারা কেন রেসপেক্ট করতে পারছেন না? কেন এত অপমান সহ্য করতে হয়? কেন স্বাভিমান রেখে কাজ করতে পারবো না? কেন একটা অভিযোগপত্র দিয়ে কাজ করাতে গিয়ে বেহায়া হতে হচ্ছে? বেহায়া কেন বললাম? বারবার সেই বিষয়টার উপরে যাওয়া। কেন স্বাভিমানের সাথে কাজ করতে পারবো, কেন গর্বের সাথে কাজ করতে পারবো না? আজকে এই অভিযোগপত্রের মাধ্যমে, এই অভিযোগপত্র দিয়ে আজকে আমি এই অপরাধটাকে আটকালাম, এই ক্রাইমটাকে আটকালাম। আমার সেটা গর্ব, আমার সেটা স্বাভিমান। কেন আমার সেই স্বাভিমানটা থাকবে না? কেন আমার মনে সে আশঙ্কা থাকবে যে আমি এই অভিযোগপত্রটা দিচ্ছি, এখন আমি স্বাভিমানের সাথে এই কাজ করব না আমি বেহায়া হয়ে যাব এই কাজটা করাতে গিয়ে? কেন আমার মনে সেই গিল্টিটা হচ্ছে? আমি জীবনে কোনোদিনও অভিযোগপত্র দিয়ে কোর্টে যাইনি, আমার যাওয়ার প্রয়োজন পড়েনি। আজ কেন বারবার একটা কথায়, না এখানে কাজ না হলে কোর্টে যেতে হবে, কোর্টের মাধ্যমে যেতে হবে? কেন যেতে হবে? আগে সেটাকে ভুল প্রমাণিত করুন যে আমি এই অভিযোগপত্রে অভিযোগ দিয়েছি সেটা ভুল, মিথ্যে।
তাহলে আমি নিশ্চয়ই অন্য রাস্তা ধরবো মিথ্যাটাকে সত্যি করতে গিয়ে। যখন আমি সেই অভিযোগপত্রের সাথে সত্যটা দিচ্ছি, তাহলে আমাকে কোর্টে কেন যেতে হবে? আগে কোর্টেতে যখন মামলাটা উঠবে তখন যাব, অবশ্যই যাব, কিন্তু সেই অভিযোগপত্রটাকে মোহর লাগাতে আমাকে কোর্টে কেন যেতে হবে? কেন স্বাভিমানের সাথে আমি কাজ করতে পারবো না? কেন? এরকম অনেক প্রশ্ন আছে, আমার মনে হয় উত্তর দিতে পারবেন না কেউ, উত্তর দেওয়ার জায়গা নেই। হ্যাঁ, আমাকে চেপে দেওয়ার জন্য, আমাকে আটকানোর জন্য হয়তো মিথ্যে আছে আপনাদের কাছে অনেক কিছু। কেন বলুন তো? পূর্ণিমা তপাদারকে মুম্বাইতে কেউ আটকাবার চেষ্টা করেনি? কেন করেনি বলুন তো? একের পর এক দুষ্কৃতী, মাফিয়া, বদমাস আটকেছি। কেন পারেনি তারা আমাকে আটকাতে বলুন তো? কেন পারেনি? তাদের তো টাকা পয়সা, রুতবা সব কিছু তাদের আছে, পাওয়ার। কেন কোনো পাওয়ার পূর্ণিমা তপাদারের উপরে তারা দেখাতে পারেনি বলুন তো? কেন পারেনি? পূর্ণিমা তপাদার কোনোদিন সংগঠন নিয়ে অভিযোগপত্র জমা করে না। পূর্ণিমা তপাদার কোনোদিন কোনো ক্রাইমকে ডিস্ট্রয়েড করতে গিয়ে সংগঠন নিয়ে চলে না। আগেও যেরকম, এখনও সেরকম। কিন্তু মাফিয়ারা পূর্ণিমা তপাদারকে আটকাতে পারেনি কেন বলুন তো? জানেন সেই উত্তরটা? কারণ মুম্বাই পুলিশের আশীর্বাদের হাত পূর্ণিমা তপাদারের মাথায়। আবারও বলছি, অন্যায় করলে অফিসাররা ডেকে শাসন করেছেন, সেই শাসনটাকে আমি অনুশাসনভাবে নিয়ে আমি সঠিক পথে আবার চালিত হয়েছি। তারা নিজেদের সন্তানের মতন আমাকে আগলে রেখেছিলেন। তাই কোনো মাফিয়া বা তাই কোনো দুষ্কৃতীদের কোনো ক্ষমতা হয়নি পূর্ণিমা তপাদারকে আঘাত করবে। আপনারা অনেকেই জানেন 1.5 বছর আমি গা ঢাকা ছিলাম, কিন্তু যখন এই খবর প্রচারিত হয়েছে তাদের হাত ধরে আবার আমি ব্যাক করি। তারাও পর্যন্ত গিয়ে আমার সাথে, অনেক অফিসার ছিল, তারা গোপনে গিয়ে আমার সাথে দেখা করে এসেছিল এবং যথারীতি সাহায্য পর্যন্ত তারা করতেন। ওখানে কি কোনো সমাজসেবিকা নেই? তাহলে আজও কেন পূর্ণিমা তপাদারকে তারা ফোন করেন? কেন কোনো কাজের একদম ওপেনলি ফোনের ওপরে ডিসকাস করেন, যে ডিসকাস ফোনে হয়তো করা যায় না, সেই বিশ্বাসের জায়গাটা আমি নিশ্চয়ই করেছি, তাই তারা বিশ্বাস করেন। পূর্ণিমা তপাদার মুম্বাইতে যদি কোনো নোংরাম করে বেরিয়ে আসবে, পূর্ণিমা তপাদার মুম্বাইতে যদি কোনো রকম কোনো কিছু করে আসবে, মানুষ লেখে না কেন সোশ্যাল মিডিয়ায়? কেন লেখে না বলুন? কেন লেখে না? কেন জানায় না লিখে? আমি তো হিন্দিতেও পোস্ট করি, কেন সে পোস্টকে ক্রস করে কিছু লেখে না? আসে না প্রশ্ন আপনাদের মনে? আমি তো হিন্দিতেও লিখতে পারি, আমি শুধু হিন্দিতে কথা বলি না, আমি হিন্দিতে লেখাতেও এক্সপার্ট। কেন লেখে না বলুন তো? আমি তো হিন্দিতেও পোস্ট করি, জানেন তো কী কী বিষয়গুলো তুলে ধরি। ট্রান্সলেট তো আছে, এখন ট্রান্সলেট তো অনেকেই জানেন করতে। তাহলে হিন্দিতে লেখার পরে কেন তারা সেই জায়গায় তাদের কোনো মন্তব্য, নাম ভাঙিয়েই হোক, লেখে না? কেন কেন লেখে না? আগে জানুন, আগে চিনুন, আগে বুঝুন। আজকে আমার শিক্ষাগুরু তিনি কিন্তু আমায় চিনতে পেরেছিলেন যখন আমি মাত্র ক্লাস 7-এ পড়ি, যে আমার ভেতরে একটা প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী চেহারা, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু চেহারা, সেই শিক্ষাগুরু কিন্তু সেদিন চিনতে পেরেছিলেন। আজ তার স্টুডেন্ট, তার ছাত্রী এমন একটা জায়গায় পৌঁছিয়েছে, তাই সেই শিক্ষাগুরু পাশে দাঁড়িয়ে ছাতি চওড়া করে ফটো তুলতেও দ্বিধাবোধ করেন না। এটাই সম্মান, এটাই শিক্ষাগুরুর পাওনা। এবং আজকে সমাজসেবিকা হয়ে তারই কোনো একটা
বিষয় আমি তার পাশে দাঁড়াতে পেরেছি। এটাই হচ্ছে শিক্ষা, গুরুর দেওয়া শিক্ষা। আর কিছু কিছু মানে কি বলবো, একদমই মানে জঞ্জালি বলতে পারি, তুলে ধরছেন কমেন্টে নোংরা নোংরা বাংলার থেকে। তুই নাকি মুম্বাইতে এই করতি, তুই নাকি মুম্বাইতে এই ছিলি, প্রমাণটাও দিবি, প্রমাণটা করবি, প্রমাণটা তো করতে হবে, প্রমাণটা করতে হবে। আমি কোনো কিছুতে ছাড়ার বান্দি নই, ভীষণ লেগে পড়ে থাকি, আমি মারাত্মক লেভেলে লেগে পড়ে থাকি, চরম লেভেলে লেগে পড়ে থাকি, চরম লেভেলে, চরম লেভেলে আমি লেগে পড়ে থাকি। 5 বছর 10 বছর আগে লেখা রাইটিং, সেই রাইটিং ঘুরিয়ে দিয়ে, অবশ্য তোরা আবার এগুলো শিখবি আমার কাছ থেকে, তোদের তো নিজস্ব কিছু জ্ঞানই নেই, অন্ধকারে বসে থাকা তোরা, সেই কি বলবো ভ্রমরিত তোরা, সেই পোকা, তোদের তো কোনো নিজস্ব জ্ঞান নেই, সবটাই তো আমার থেকে শিখিস, লিগ্যাল জ্ঞানগুলো তো আমার থেকে শিখিস। তাই আজকে আর লিগ্যাল জ্ঞানগুলো দিই না, আজকাল দিই না লিগ্যাল জ্ঞানগুলো, কারণ অপরাধীদের হাতে পড়ে যায়, আর অপরাধীরা সেটাকেই ব্যবহার করে কাজ করে। তোদের তো নিজস্ব কোনো জ্ঞানই নেই, যারা আমাকে হ্যারাসমেন্ট করিস, যন্ত্রণা দিস, অপবাদ দিস, অপমান করিস, তোদের নিজস্ব কোনো জ্ঞানই নেই। না তোরা সামাজিক রূপে প্রতিষ্ঠিত, না তোরা কোনো রূপে প্রতিষ্ঠিত। হ্যাঁ, তোরা যে রূপে প্রতিষ্ঠিত সেটা হচ্ছে কুচলামিগিরিতে, আর কিছু না। তো এই হচ্ছে ব্যাপার। অনেকে আমাকে অনেকে বলেন, অফিসার র্যাঙ্কের লোককে অনেকে বলেন যে আপনিই খালি এটা দেখতে পেলেন। হ্যাঁ, আমিই তো দেখতে পাবো, কারণ আমার চোখ তো সবসময় ক্রাইম খোঁজে, কোথায় ক্রাইম হচ্ছে, আমার চোখ ঠিক ক্রাইম দেখে নেয়, আমার চোখ ক্রাইম দেখে নেয়। আমি শুকতে পারি, আমার নাকে গন্ধ আসে এখানে ক্রাইম হচ্ছে, তুলে ধরছি। আপনারা সেটা ইসে করুন, ক্রস করুন, না এটা ক্রাইম নয়, এটা ক্রাইম হতে পারে না, এটা ভুল, আপনারা ক্রস করুন, মিটে যাবে ঝামেলা, আপনারা ক্রস করে দিন, না পূর্ণিমা তফাদার এটা ক্রাইম নয়। আরে একটু ভুল করলে যে নিজের বাবাকে ছাড়ে না, সে আবার কাকে ছাড়বে বলুন তো? ভুল করলে নিজের বাবাকেই ছাড়ি না, একদম পরিষ্কার কথা। যে বাবা সহায় সম্পত্তি সব দিয়ে দিল, সেও যদি একটু পান থেকে চুন খসায়, তাকেও ছাড়ি না, 100%। অন্যায়, অপরাধ আর ক্রাইমের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর आर्गुमेंट আমি ठीक जगह ठीक समय করব। रवि कुरिया जी, जय भीम जय भीम जय भीम। और क्या बोलते हैं भाई, क्या चल रहा है भाई, बोलिए। संजय जी कहते भाई जय भीम मेरे भाई। সবাই 50,000 সাবস্ক্রাইব হলে পরে কি বলে জুবলি মানায়, পার্টি করে। আমার 50 বছর বয়স হতে যাবে, আর এই সামনেই আছে, ঠিক আছে, সামনেই আছে, 50 বছর বয়স হতে যাবে আমার। আমি সেদিন পার্টি দেবো সবাইকে, যে 50 বছর এই পৃথিবীতে আমি এসেছি, আমি পার্টি দেবো, ডিক্লেয়ার করব। 2-3 বছরের মধ্যেই হতে যাবে আমার 50 বছর। এত বছর আমি জন্ম নিয়েছি এই পৃথিবীতে, ভারত দেশে, 50 বছর। আমি সেদিন পাঠিয়ে দেবো সবাইকে, ঠিক আছে। 30 বছর তো আমি মুম্বাইতে, তার মধ্যে এখন আবার ওই 8 বছর আবার এইখানে, সেটা আবার মাইনাস করতে হবে। আর কত ছোটবেলায়, অনেক ছোটবেলায় আমি মুম্বাইতে চলে যেতে হয়েছে। তখন গায়ের রং আপেলের মতন,
এখন তো তামাটে হয়ে গেছে, সময়ের সাথে রোদ বৃষ্টি জল ঝরে। তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অভিযোগ দিচ্ছি প্রমাণস্বরূপ, কোনো ঠাকুরমার ঝুলি লিখি না ওখানে, আর আমি ওই গল্প লিখি না এই এত বড় হেতা হেতা, আমার দ্বারা হয় না। যেটা মূল বিষয় সেটুকুই তুলে ধরি, পয়েন্ট টু নোটেড, আমি সেটাই তুলে ধরি, আমি স্টোরি তুলে ধরি না, ঠিক আছে? আর কারোর কথায় সাদা পেপারও লিখবো না, কারোর কথায় সাদা পেপারও লিখবো না। পূর্ণিমা তপাদার আজ শুধু পূর্ণিমা তপাদার নয়, জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট, জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট শুধু পূর্ণিমা তপাদার, সাধারণ একটি পূর্ণিমা তপাদার, একটি মেয়ে। সে বাংলায় যখন শুধুমাত্র পূর্ণিমা তপাদার ছিল, সেটা 30 বছর আগে। তারপর পূর্ণিমা তপাদার মানেই হচ্ছে জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট। তাই সাদা পাতায় লেখা সেই সময়কার একটি মেয়ে আমি শুধু নই, আমি এখন জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট পূর্ণিমা তপাদার। তাই জয় ভীম মহিলা সংস্থার লেটার হেডেই আমি সব কিছু অভিযোগপত্র লিখব, অনুরোধপত্র লিখব এবং আবেদনপত্র লিখব, যেটা আগামী সময় আমি মহামান্য আদালতের সামনে তুলে ধরব। যখন যখন সুযোগ আসবে মহামান্য আদালতের সামনে তুলে ধরার, ঠিক তুলে ধরব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে। এইভাবে আমি সবার পাশে আছি, ভালো মানুষদের পাশে আছি, অন্যায় অপরাধের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আমি তাদের বিরোধিতা করে এসেছি, করছি, আগামী দিনেও করব। কারোর কাছে আমার মাথা বিক্রি নেই, কারোর কাছে আমার সিদ্ধারা বিক্রি নেই, কারোর আমি 1 টাকা খেয়ে বসিনি, কারোর আমি কোনো ব্ল্যাক মানিতে বসুলি করিনি। তাই আমার জীবন ফুল হোয়াইট। তাই আমাকে কেউ দাবাবার, আমাকে কেউ প্যাচে রাখবার, আমাকে কেউ ষড়যন্ত্র করবার অত ক্ষমতা কোনো অপরাধীর প্রথমেও ছিল না, এখনও নেই, আগামী দিনেও থাকবে না। যদি আমি কারোর থেকে কোনো বিষয় চাই, সেটা ডোনেশন হিসেবে হয়তো 14 এপ্রিল করতে হলো, হয়তো 6 ডিসেম্বর করতে হবে। আদারওয়াইজ আমি এমনি কোনো প্রোগ্রামও করি না। 14 এপ্রিল বা 6 ডিসেম্বর ছাড়া আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, যদি হয়তো কারো কাজ করতে গিয়ে একটু পারিশ্রমিক ভালো দিল, তখন হয়তো সেইখান থেকে আমি কিছু মানুষের জন্য কিছু বিলি করলাম, ছাতা দিতাম, শাড়ি দিতাম, কোনো একটা প্রোগ্রাম করলাম, বা কাউকে বই খাতা দিলাম। আমি এভাবেই চলে এসেছি। সরকার থেকে আমি এখনও 1 টাকার ফান্ড কালেক্ট করি না, ঠিক আছে? তো পূর্ণিমা তপাদারকে কোনো রূপে হেনস্থা বা পূর্ণিমা তপাদারকে কোনো রূপে কোনো বিষয় আটকানো বা পাম্প দেওয়া, এই সমস্ত করার চেষ্টা করা বৃথা হবে। খুব জিদ্দি, খুব লড়াকু মানুষ আমি, ভীষণ সংঘর্ষ করে আসা মানুষ। আর ওই লোভ লালসা, অলরেডি আমার কাছে 3টে পার্টির মানুষ এসে দাঁড়িয়ে রয়েছে অলরেডি, তাদের পার্টিতে জয়েন্ট হতে বলছে। শুনুন, ওপেন বলে দিচ্ছি লাইভে, তাদের পার্টিতে জয়েন্ট হতে বলছেন এবং ভালো পদ দিচ্ছেন, বড় পদ দিচ্ছেন। আমি বললাম আমি সবার সাথে আছি, কিন্তু না, স্ট্যাম্প নয়। আমি জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট রূপেই আছি। 3টে পার্টি অফার দিয়েছেন নিজে আমার বাড়িতে এসে, শুধু ফোনে নয়, আমার বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখুন, জানতে পারবেন। নিজেরা অফার দিয়েছেন, আপনি আসুন, আপনাকে জেলা স্তরের পদ দেওয়া হবে, আপনি কাজ করুন, আগে এগিয়ে যান, আপনার হাত ধরে এগিয়ে যাক। আমি রাজি হইনি, আমি শুধু বলেছি আছি আমি, ব্যাস এটুকুই বলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় অপরাধ করবেন না, তাহলে আমার নজরে আসবেন না। আর অন্যায় অপরাধ করলেই আমার নজরে আসলে আমি অভিযোগপত্র দায়ের করব। আর স্বাভিমান অভিযোগপত্র নিয়ে মহামান্য আদালতের সামনে আমি রাখবো। ঠিক আছে, ভালো থাকুন সবাই, দেখা হবে নেক্সট কোনো লাইভে। জয় ভীম, জয় সংবিধান।